বন্ধুরা, চীনের ক্ষমতার অলিন্দে এখন বিপদের ঘণ্টা বাজছে। ওয়াশিংটন থেকে বেইজিং, সমগ্র বিশ্বের নজর এখন ভারতের রাজধানী নয়াদিল্লির দিকে। এশিয়ার বুকে এমন এক যুগান্তকারী ভূরাজনৈতিক বা জিওপলিটিক্যাল মাস্টারস্ট্রোক খেলা হয়েছে, যা আগামী কয়েক দশকের গ্লোবাল সাপ্লাই চেন এবং টেকনোলজির মানচিত্র সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। ভারত এবং জাপানের মধ্যে পর্দার আড়ালে যে নতুন সমীকরণ তৈরি হয়েছে, তা শুধুমাত্র কোনো সাধারণ কূটনৈতিক সফর বা সৌজন্যমূলক সাক্ষাৎ নয়। এটি হলো এশিয়ার বুকে চীনের অর্থনৈতিক আধিপত্যকে সমূলে উৎপাটিত করার এক সুনিপুণ ব্লুপ্রিন্ট। বিশ্বের সবচেয়ে বড় ড্রাগনকে ভাতে এবং শক্তিতে মারার এই অভূতপূর্ব কৌশল দেখে তাবর তাবর পশ্চিমা দেশগুলোও আজ হতবাক। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ খবরটি হল জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সম্প্রতি ভারত সফর এবং তার নেপথ্যে থাকা কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রধান খবরটি হল নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত এবং জাপানের মধ্যে অত্যন্ত গোপনীয় এবং যুগান্তকারী কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী একা আসেননি, তিনি সঙ্গে নিয়ে এসেছেন জাপানের টপ টেকনোলজি জায়ান্ট, সেমিকন্ডাক্টর এক্সপার্ট এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই মাস্টারমাইন্ডদের এক বিশাল প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে ডিফেন্স, ফার্মা, এআই এবং ক্লিন এনার্জি সহ একাধিক কৌশলগত ক্ষেত্রে ঐতিহাসিক চুক্তি সই হয়েছে। কিন্তু এখান থেকে আসল রহস্যের সূত্রপাত। দর্শকদের মনে নিশ্চয়ই এই প্রশ্ন জাগছে, হঠাৎ করে এমন কি হলো যার কারণে জাপান তাদের সবচেয়ে গোপন এবং অ্যাডভান্স টেকনোলজি আমেরিকার বদলে ভারতের সঙ্গে শেয়ার করতে রাজি হলো? কেন হঠাৎ করে জাপানের মতো প্রযুক্তিগত দিক থেকে চরম উন্নত দেশ ভারতের উপর তাদের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে? আর সবচেয়ে বড় কথা, ভারত এবং জাপানের এই হাত মেলানো কিভাবে রাতারাতি চীনের ঘুম উড়িয়ে দিয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আমরা অত্যন্ত সহজ সরল ভাষায় খুঁজব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আজকের এই জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনাদের বিশ্ব রাজনীতি দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দেবে। এবার চলুন আমরা মূল অ্যানালিসিসে প্রবেশ করব। বর্তমান বিশ্বে রাজত্ব করতে গেলে দুটি জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন। একটি হলো উন্নত টেকনোলজি আর অন্যটি হলো বিশাল মার্কেট। আমরা যদি জাপানের দিকে তাকাই তবে দেখব তাদের কাছে বিশ্বের সেরা প্রিসিয়াস টেকনোলজি, বিশাল মূলধন এবং হাই এন্ড রিসার্চ ফেসিলিটি রয়েছে। কিন্তু তাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো ম্যান পাওয়ার বা জনশক্তির চরম অভাব। উল্টো দিকে ভারতের কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় যুবশক্তি, বিশাল বাজার, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং দ্রুত বাড়তে থাকা পরিকাঠামো। আমি এখন স্ক্রিনে মডার্ন ডিপ্লোমেসির একটি আর্টিকেলের স্ক্রিনশট দেখাচ্ছি। এর হেডলাইনে পরিষ্কার লেখা আছে, ইন্ডিয়া জাপান সাইন এআই, ডিফেন্স অ্যান্ড এনার্জি ডিলস আফটার মোদি তাকাইচি সামিট। এই নিউজ রিপোর্টে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ভারত এবং জাপান মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিফেন্স এবং এনার্জি, এই তিনটে বড় স্তম্ভের উপর দাঁড়িয়ে তাদের কৌশলগত অংশীদারিত্ব বা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মজবুত করেছে। যখন জয়শঙ্কর এবং অজিত দোভালের মতো দুধে মস্তিষ্কের মানুষেরা ভারতের এই শক্তির সমীকরণ জাপানের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন, তখন জাপান খুব সহজেই বুঝতে পারে যে চীনকে কাউন্টার করার জন্য বিশ্বে যদি কোনো নির্ভরযোগ্য পার্টনার থাকে তবে তা হলো একমাত্র ভারত। জাপানের হার্ডওয়্যার, রোবোটিক্স এবং কোয়ালিটি কন্ট্রোল যখন ভারতের সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং স্টার্টআপ এনার্জির সাথে মেশে, তখন শুধু একটা প্রজেক্ট তৈরি হয় না, তৈরি হয় আস্ত একটা গ্লোবাল সাপ্লাই চেন। এর ফলে ভারত আর শুধুমাত্র একটা বাজার থাকছে না, বরং গ্লোবাল টেকনোলজির এক বিশাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হচ্ছে। দীর্ঘদিন ধরে বিশ্বজুড়ে একটা মিথ বা ধারণা ছিল যে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনের ক্ষেত্রে চীনকে টেক্কা দেওয়া এক প্রকার অসম্ভব। বর্তমানে বিশ্বে ক্রমে বাড়তে থাকা ইভি বা ইলেকট্রনিক ভেহিকেলস, উইন্ড টারবাইন এবং অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের জন্য সবচেয়ে জরুরি একটি উপাদান হলো রেয়ার আর্থ মিনারেলস। আশ্চর্যের বিষয় হলো, এই রেয়ার আর্থ মিনারেলসের প্রায় 90% বেশি একসময় চীনের একক নিয়ন্ত্রণে ছিল। এটি সমগ্র বিশ্বের জন্য একটি ভয়ঙ্কর স্ট্র্যাটেজিক রিস্ক, কারণ চীন যে কোনো সময় এই সাপ্লাই বন্ধ করে দিয়ে বিশ্বের যে কোনো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে পারে।
এখন স্ক্রিনে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে লেখা আছে, হোয়াট টু নো অ্যাবাউট ইন্ডিয়া জাপান টাইজ অ্যাজ পিএম সানাই তাকাইচি ভিজিট ইন্ডিয়া। এই নিউজ রিপোর্টে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে জাপান এবং ভারত এই চাইনিজ মনোপলি ভাঙার মাস্টার প্ল্যান তৈরি করেছে। ভারত এবং জাপান যৌথভাবে রেজিলিয়েন্ট সাপ্লাই চেন বা একটি সুরক্ষিত সরবরাহ ব্যবস্থা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আগামী দিনে বিশ্বের যে কোনো দেশকে আর শুধুমাত্র চীনের দয়ার উপর নির্ভর করে থাকতে হবে না। সেমিকন্ডাক্টর থেকে শুরু করে ক্লিন এনার্জি হার্ডওয়্যার সব কিছুর ক্ষেত্রে ভারত হবে একটি শক্তিশালী অল্টারনেটিভ বা বিকল্প। এটি হলো মোদী সরকারের ফরেন পলিসির এক বিশাল জয়। ভারত প্রমাণ করে দিয়েছে যে দীর্ঘমেয়াদী কূটনীতিতে চীন ভারতের ধারের কাছেও আসতে পারবে না। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি সরাসরি আমাদের ন্যাশনাল সিকিউরিটি এবং ডিফেন্স সেক্টরের সঙ্গে যুক্ত। একটা সময় ছিল যখন ভারত উন্নত অস্ত্রের জন্য সম্পূর্ণভাবে অন্যান্য দেশের উপর নির্ভরশীল ছিল। ভারত ছিল শুধুমাত্র একজন ক্রেতা, কিন্তু এখন সময় এবং ভারতের অবস্থান দুই বদলেছে। ভারত এখন স্ট্র্যাটেজিক অটোনমি বজায় রেখে নিজস্ব প্রযুক্তির বিকাশে জোর দিয়েছে। স্ক্রিনে এখন টাইমস অফ ইন্ডিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে লেখা আছে, জাপানস নিনজা টেক টু গিভ ইন্ডিয়াজ ওয়ারশিপ গ্রেটার স্টেলথ অল অ্যাবাউট দ্য ইউনিকর্ন মাস্কস। এই খবরটি প্রত্যেক ভারতীয়র জন্য অত্যন্ত গর্বের। ভারত এবং জাপান যৌথভাবে ইউনিকর্ন মাস্ক নামে একটি প্রজেক্টে কাজ করছে। জাপানের অত্যন্ত গোপন নিনজা টেকনোলজি এবার সরাসরি ব্যবহার করা হবে ভারতেরও নৌবাহিনীর যুদ্ধজাহাজে। সাধারণ ভাষায় বলতে গেলে এই প্রযুক্তির সাহায্যে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলো শত্রুপক্ষের রেডারে সহজে ধরা পড়বে না। অর্থাৎ তাদের স্টেলথ ক্যাপাবিলিটি বা লুকিয়ে থাকার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো, এই অত্যাধুনিক প্রজেক্টটি ভারতের নিজস্ব ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং জাপানের যৌথ উদ্যোগে ভারতেই তৈরি হচ্ছে। এর মানে হলো, জাপান এখন ভারতকে শুধুমাত্র একটা বাজার নয়, বরং একজন অত্যন্ত বিশ্বস্ত কো ডেভেলপার হিসেবে সম্মান করছে। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক আস্ফালনের বিরুদ্ধে এটি একটি বিশাল বড় এবং কড়া জবাব। ভারত এখন গ্লোবাল পাওয়ার গেমের নীরব দর্শক নয়, বরং মূল স্থপতি। এবার আমরা কথা বলবো ফার্মাসিউটিক্যালস বা ওষুধ শিল্পের বিষয়ে, যা সাধারণ মানুষের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। কোভিড মহামারীর পর সারা বিশ্ব একটা চরম এবং ভয়ঙ্কর সত্য উপলব্ধি করেছে। দুনিয়া বুঝতে পেরেছে যে মেডিসিন সাপ্লাই চেন বা ওষুধের সরবরাহ শুধুমাত্র বাণিজ্যের অংশ নয়, এটি সরাসরি একটি দেশের ন্যাশনাল সিকিউরিটি বা জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় এবং অবিচ্ছেদ্য অঙ্গ। একটা দেশ যুদ্ধে হারলে যতটা ক্ষতি হয়, তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয় যদি সেই দেশে জীবনদায়ী ওষুধের যোগান বন্ধ হয়ে যায়। আর ঠিক এই জায়গাতেই বিশ্বজুড়ে চীনের একচেটিয়া আধিপত্য ভাঙার জন্য একটা বড়সড় স্ট্রাইক করা হয়েছে। আপনারা সবাই জানেন যে ভারত এমনিতেই বিশ্বের সবচেয়ে বড় জেনেরিক ওষুধ সরবরাহকারী দেশ। পরিসংখ্যান দেখলে গর্বে বুক ভরে যায়। বিশ্বের মোট গ্লোবাল জেনেরিক সাপ্লাইয়ের প্রায় 20%ই আমাদের দেশ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমানে ভারত প্রায় 60,000-এরও বেশি জেনেরিক ব্র্যান্ড তৈরি করে। আগামী 2026 সালের মধ্যে ভারতের ফার্মা এক্সপোর্ট বা ওষুধ রপ্তানি $31 বিলিয়ন পার করে যাবে বলে রিপোর্টও সামনে এসেছে। কিন্তু ভারতের এই বিশাল সাফল্যের মাঝেও একটা দুর্বলতা ছিল, আর তা হলো ভারতের কাঁচামাল বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টসের জন্য চীনের উপর অতিরিক্ত নির্ভরতা। অন্যদিকে আমরা যদি জাপানের দিকে তাকাই, তবে দেখব জাপানের কাছে রয়েছে বিশ্বের অত্যন্ত উন্নত মানের হেলথ কেয়ার সিস্টেম, অত্যন্ত কঠোর কোয়ালিটি রেগুলেশনস এবং প্রিমিয়াম মেডিকেল টেকনোলজি। জাপানের একটি বড় সমস্যা হলো তাদের এজিং পপুলেশন বা বয়স্ক জনসংখ্যা, যাদের জন্য প্রতিনিয়ত প্রচুর পরিমাণে উন্নত অথচ সাশ্রয়ী ওষুধের প্রয়োজন। কিন্তু জাপানের নিজস্ব উৎপাদন খরচ অনেক বেশি, অর্থাৎ ভারতের কাছে রয়েছে ম্যাসিভ ম্যানুফ্যাকচারিং স্কেল বা বিশাল মাত্রায় সস্তায় উৎপাদন করার ক্ষমতা, আর জাপানের কাছে রয়েছে প্রিসিশন, বিশ্বস্ততা এবং হাই এন্ড রিসার্চ। ঠিক এখানেই এই দুই শক্তির হাত মেলানোর ফলে এশিয়ার বুকে তৈরি হচ্ছে এক অভূতপূর্ব ইন্ডিয়া জাপান করিডর। এটি সাধারণ কোনো ব্যবসায়িক চুক্তি নয়। জাপান শুধুমাত্র সস্তা শ্রম বা সস্তা প্রোডাকশনের খোঁজে ভারতে আসছে না, তারা চাইছে চায়না +1 নীতির অনেক বাইরে গিয়ে ভারতকে বিশ্বের প্রধান স্বাস্থ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে। তারা ভারতকে ইন্ডিয়া ফার্স্ট বা গ্লোবাল মডিউল হিসেবে দেখছে।
জাপানের এই উন্নত কোয়ালিটি কন্ট্রোল এবং ভারতের বিশাল ম্যানুফ্যাকচারিং স্কেলের সাহায্যে ভারত আগামী দিনে শুধুমাত্র বেসিক জেনেরিক ওষুধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ভারত খুব দ্রুত বায়োফার্মা, অ্যাডভান্স ভ্যাকসিন এবং হাই ভ্যালু ফার্মাসিউটিক্যালস প্রোডাক্টস তৈরির ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় হাই ভ্যালু ফার্মা ম্যানুফ্যাকচারিং হাব হতে চলেছে। জাপানের প্রযুক্তি এবং মূলধন ব্যবহার করে ভারত এখন নিজের দেশেই ওষুধের কাঁচামাল বা এপিআই তৈরি করতে সক্ষম হবে, যা চীনের অর্থনীতিতে এক বিশাল বড় ধাক্কা। এর ফলে শুধুমাত্র ভারতের নিজস্ব অর্থনীতি চাঙ্গা হবে তা নয়, বরং আগামী দিনে বিশ্বের যে কোনো বড় স্বাস্থ্য সংকটে পুরো বিশ্বকে চীনের দিকে তাকিয়ে থাকতে হবে না। বিশ্বের বুকে ভারতের গুরুত্ব কয়েকশো গুণ বৃদ্ধি পাবে এবং ভারত আক্ষরিক অর্থেই হয়ে উঠবে ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড। আজ থেকে কয়েক দশক আগে জাপানের সুজুকি কোম্পানি ভারতের মারুতি উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছিল, যার ফলে ভারতের অটোমোবাইল সেক্টরে এক বৈপ্লবিক পরিবর্তন এসেছিল। আর আজ সেই ইতিহাস আবার নতুন করে লেখা হচ্ছে, তবে এবার ক্যানভাসটা অনেক বড়। স্ক্রিনে এখন ইন্ডিয়া টুডের এই আর্টিকেল দেখতে পাচ্ছেন। হেডলাইনে জলজল করছে ₹35,000 crore ইনভেস্টমেন্ট পুশ লিঙ্ক টু মারুতি প্ল্যান্ট ডিউরিং জাপান পিএমস ভিজিট। এই আর্টিকেলে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন 35,000 কোটি টাকার একটি বিশাল ইনভেস্টমেন্টের খবর। হরিয়ানার খড়খদায় মারুতি সুজুকির যে নতুন মেগা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি হচ্ছে, সেটি শুধুমাত্র কতগুলো গাড়ি তৈরির কারখানা নয়, এটি হলো একটি সম্পূর্ণ আধুনিক ইকোসিস্টেম। এখানে শুধুমাত্র সাধারণ গাড়ি নয়, তৈরি হবে ইভি কম্পোনেন্টস, অ্যাডভান্স ব্যাটারি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যুক্ত ম্যানুফ্যাকচারিং সিস্টেম। যখন কোনো বিদেশি রাষ্ট্র এরকম $1 বিলিয়ন ফ্যাক্টরি অন্য একটি দেশে স্থাপন করে, তখন তারা শুধু ব্যবসায়ী হিসেবে থাকে না, তারা তাদের ভবিষ্যৎ এবং বিশ্বাস ওই দেশের সঙ্গে মজবুতভাবে জুড়ে দেয়। জাপান ঠিক সেটাই করেছে ভারতের সঙ্গে। তারা ভারতের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব এবং ভারত সরকারের পলিসির উপর 100% আস্থা রেখেছে। আর ঠিক এই জায়গাতেই চীনের সবচেয়ে বড় আপত্তি এবং ভয়। চীনের আসল শক্তি শুধু সস্তা পণ্য ছিল না, তাদের শক্তি ছিল এই ধরনের একটা কমপ্লিট ইকোসিস্টেম। আজ ভারত যখন এই ইকোসিস্টেম নিজের মাটিতে তৈরি করে ফেলেছে, তখন চীনের পায়ের তলার মাটি সরে যাওয়াটা অত্যন্ত স্বাভাবিক। সবশেষে আজকের এই সম্পূর্ণ আলোচনা থেকে একটা বিষয় একদম জলের মতো পরিষ্কার: ভারত আর বিশ্বের কোনো শক্তিশালী দেশের অন্ধ অনুগামী হয়ে কোনো শিবিরে যোগ দিচ্ছে না। ভারত তার নিজস্ব স্ট্র্যাটেজিক অটোনমি সম্পূর্ণ বজায় রেখে গ্লোবাল সাউথ এবং বিশ্বের উন্নত এক শক্তিশালী সেতুবন্ধন তৈরি করছে। আমেরিকা, রাশিয়া, ইউরোপ, গালফ কান্ট্রি বা জাপান সবার সঙ্গেই ভারত নিজের শর্তে এবং সমানে সমানে সম্পর্ক তৈরি করছে। আর এটাই বর্তমান মোদী সরকারের ফরেন পলিসির সবচেয়ে বড় এবং প্র্যাকটিক্যাল সাফল্য। জাপানের এই বিশাল বিনিয়োগ, অত্যাধুনিক টেকনোলজি ট্রান্সফার এবং ভারতের উপর এই অগাধ বিশ্বাস প্রমাণ করে যে বিশ্ব এখন চীনের উপযুক্ত বিকল্প হিসেবে ভারতকে পুরোপুরি গ্রহণ করে নিয়েছে। এশিয়ার আসল বস কে হতে চলেছে তা এখন শুধু সময়ের অপেক্ষা। আজকের এই জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো? আর ভারত জাপান ঐতিহাসিক সম্পর্ক আগামী দিনে চীনের অর্থনীতিতে ঠিক কতটা ধ্বংসাত্মক প্রভাব ফেলবে বলে আপনারা মনে করেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার কাছে পৌঁছায়। অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের সঙ্গে এভাবেই জুড়ে থাকুন। আমি সুশোভন আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো জিওপলিটিক্যাল ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।